হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। আমরা যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার সিরিজ শুরু করেছিলাম, আজকে তার চতুর্থ ক্লাস। আজকে আমরা আলোচনা করব ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে, অর্থাৎ মৌলিক অধিকার সম্পর্কে। এখানে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন রয়েছে আমাদের ইনস্টিটিউশন সম্পর্কে। আমরা মেনলি জামিয়া মিলিয়া ইসলামিয়া, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, এছাড়াও আদার্স যেগুলো সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে, যারা প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি নিয়ে থাকে তাদেরই প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি করিয়ে থাকি। আমরা ব্যাচেলার অফ আর্টসের সমস্ত কোর্স, এছাড়াও বিএ এলএলবির প্রস্তুতি করিয়ে থাকি। এখানে একটা টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, দ্যাট ইজ এপিজেইসি। এই টেলিগ্রাম লিঙ্কে তোমরা জয়েন করতে পারো। এই টেলিগ্রাম লিঙ্কে আমরা ডেইলি বেসিসে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস সিরিজ রান করছি, তোমরা সেখানেও পার্টিসিপেট করতে পারো। শুরু করার পূর্বেই এখানে একটা ছোট্ট মিস্টেক হয়ে গেছিল আমার দ্বারা। আমরা যে প্রিএমবেল চ্যাপ্টারের 10টা এমসিকিউ কোশ্চিন প্র্যাকটিসের জন্য দিয়েছিলাম, সেখানে যে 10 নম্বর কোশ্চিন, লাস্ট কোশ্চিন যেটা ছিল, সেখানে অপশনগুলো ভুল দেওয়া ছিল। হোয়েন ওয়াজ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাডপ্টেড? তো তোমরা মনে রাখবে, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্টেড অন 26 November 1949 অ্যান্ড ইট ওয়াজ কমেন্সড অন 26 January 1950। সো তোমরা প্লিজ এটা একটু কারেক্ট করে নেবে। চলো শুরু করা যাক। ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার। তাহলে মৌলিক অধিকারটা কি, সর্বপ্রথম তাই জেনে নিই। যে সমস্ত অধিকারগুলি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত ভারতীয় নাগরিকরাই উপভোগ করতে পারে এবং যেগুলো ব্যক্তির বিকাশের পক্ষে খুব গুরুত্বপূর্ণ, সাধারণভাবে তাকেই মৌলিক অধিকার বলা হয়ে থাকে। ফান্ডামেন্টাল রাইটস আর দ্য বেসিক হিউম্যান রাইটস। এটা কি কেমন হবে? বেসিক হিউম্যান রাইটস হবে এনশ্রাইন ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ভারতীয় সংবিধানে এটা লিখিত রয়েছে, এনশ্রাইন রয়েছে। which are guaranteed to all citizen, সমস্ত সিটিজেনকেই এটা গ্যারান্টেড করা হয়েছে এবং দে আর অ্যাপ্লাইড উইদাউট ডিসক্রিমিনেশন। কী বেসিসের ডিসক্রিমিনেশন হবে না? অন দ্য বেসিস অফ রেস, রিলিজিয়ন, জেন্ডার অ্যাটসেট্রা। আশা করি সবাই ফান্ডামেন্টাল রাইট কি, মৌলিক অধিকার কি, সেটা বুঝতে পারলে। এবার দেখে নিই যে ফান্ডামেন্টাল রাইট কোথায় রয়েছে, কোথা থেকে এটা বড় করা হয়েছে। যে ফান্ডামেন্টাল রাইট এনশ্রাইন ইন পার্ট 3 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমাদের যে ভারতীয় সংবিধান যে 3 নম্বর অধ্যায় রয়েছে, পার্ট 3 রয়েছে, সেখানে ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে আলোচনা করা হয়েছে আন্ডার আর্টিকেল 12 থেকে 35, 12 to 35, অর্থাৎ 12 থেকে 35 নম্বর আর্টিকেলে ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে আলোচনা করা হয়েছে। অনেক পরীক্ষায় এই কোশ্চেনটা এসে থাকে যে ফান্ডামেন্টাল রাইটসের কনসেপ্টটা কোথা থেকে বড় করা হয়েছে। তাহলে আমরা কি মনে রাখবো? এটা ইউএসএ থেকে। আরও স্পেসিফিক যদি করা যায়, এটা ইউএসএর বিল অফ রাইটস থেকে যে কনসেপ্ট ফান্ডামেন্টাল রাইটস, সেটা বড় করা হয়েছে। চলো দেখে নেওয়া যাক নেক্সট স্লাইডে যে নেচারগুলো কী কী ফান্ডামেন্টাল রাইটসের। ফান্ডামেন্টাল রাইটস আর জাস্টিসিয়েবল ইন নেচার। এটা কি জাস্টিসিয়েবল? যদি কেউ কারো ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট করে তাহলে এটা জাস্টিসিয়েবল হবে। এনফোর্স ইন দ্য কোর্ট অফ ল। কোর্ট এটাকে কি করবে? এনফোর্স করবে আন্ডার আর্টিকেল 32 সুপ্রিম কোর্ট। এসসি মিনস সুপ্রিম কোর্ট অ্যান্ড এইচসি মিনস হাইকোর্ট। সুপ্রিম কোর্ট 32 নম্বর আর্টিকেল দ্বারা এবং হাইকোর্ট 226 নম্বর আর্টিকেল দ্বারা যদি কারো ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয়, সেটাকে এনফোর্স করবে, ফিরিয়ে দেবে। আর্টিকেল 32, যেটাকে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস নামে পরিচিত। আর্টিকেল 32 দ্বারা সুপ্রিম কোর্ট 5 প্রকারের রিট জারি করতে পারে, যেমন হ্যাবিয়াস কর্পাস, ম্যান্ডামাস। যখন সে সম্পর্কে পড়বো আমরা, তখন ডিটেলস আলোচনা করব। এই সমস্ত রিট জারি করে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট কারো ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয়ে গেলে সেটাকে ফিরিয়ে দিতে পারে। তারপরে রয়েছে ইট ইজ নেগেটিভ অব্লিগেশন অফ দ্য স্টেট, স্টেট ক্যান নট ভায়োলেট ফান্ডামেন্টাল রাইটস। এটাকে নেগেটিভ অব্লিগেশন কেন বলা হয়েছে? স্টেটের প্রতি এইভাবে স্টেটকে এটাকে আদেশ করা হয়েছে যে স্টেট ক্যান নট ভায়োলেট অর ভায়োলেট এনিওয়ান ফান্ডামেন্টাল রাইটস। অর্থাৎ স্টেটকে মানা করা হয়েছে স্টেট যাতে কারো ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট না করে, সেই জন্য এটাকে নেগেটিভ অব্লিগেশন বলা হয়েছে। অল ফান্ডামেন্টাল রাইট ক্যান নট বি ন্যাচারাল রাইট। সমস্ত ফান্ডামেন্টাল রাইট ন্যাচারাল রাইট হবে না। কেন? কারণ ন্যাচারাল রাইট কি, তাহলে সেটা জেনে নিই। ন্যাচারাল রাইট হচ্ছে 3টা: রাইট টু লাইফ, রাইট টু লিবার্টি অ্যান্ড রাইট টু প্রপার্টি। একসময় এই 3টেই কিন্তু ফান্ডামেন্টাল রাইটস ছিল।
বাট এখন আমরা জানি যে অ্যামেন্ডমেন্টের দ্বারা রাইট টু প্রপার্টি সেটা ফান্ডামেন্টাল রাইট থেকে রিমুভ করা হয়েছে। সো আমরা এটাই বলবো, অল ফান্ডামেন্টাল রাইট ক্যান নট বি ন্যাচারাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস আর নট অ্যাবসলিউট। ফান্ডামেন্টাল রাইটস অ্যাবসলিউট না, দিস রাইটস আর রেস্ট্রিক্টেড রাইটস। তাহলে ফান্ডামেন্টাল রাইটস অ্যাবসলিউট না কেন, এটা সার্টেন রিজনেবল রেস্ট্রিকশন রয়েছে, সে সমস্ত জানবো আমরা। আরেকটা বিষয় এখানে মনে রাখার, যে ফান্ডামেন্টাল রাইট তো অ্যাবসলিউট না, বাট একটাই ফান্ডামেন্টাল রাইট রয়েছে আর্টিকেল 17, যেটা অ্যাবসলিউট। আর্টিকেল 17 হলো রাইট এগেনস্ট আনটাচেবিলিটি। যখন রাইট টু ইকুয়ালিটি পড়বো আর্টিকেল 14 to 18, তখন সেই সম্পর্কে ডিটেলস আলোচনা করবো। বাট তোমরা মনে রাখবে আর্টিকেল 17 রাইট এগেনস্ট আনটাচেবিলিটি একমাত্র ফান্ডামেন্টাল রাইট যেটা অ্যাবসলিউট টার্মে দেওয়া হয়ে থাকে। এবার রিজনেবল রেস্ট্রিকশনগুলো কী কী? সভারেনিটি, সিকিউরিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, এই সমস্ত কিছুর থ্রেট হলেই সমস্ত কিছুর সবারই ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট করা যেতে পারে। যেমন আমরা জানি আর্টিকেল 352, 352, 356 দ্বারা ন্যাশনাল ইমার্জেন্সি, স্টেট ইমার্জেন্সির মাধ্যমে যদি ইম্পোজ হয়, তাহলে 2 থেকে 3টা ফান্ডামেন্টাল রাইট আমরা এনজয় করতে পারি, বাকি ফান্ডামেন্টাল রাইটগুলো কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যায়। মেনটেন ফ্রেন্ডলি রিলেশন উইথ ফরেন স্টেট, মেনটেনেন্স পাবলিক ওয়ার্ডার মোরালিটি অ্যান্ড ডিসেন্সি, এ সমস্ত কিছুর ক্ষেত্রেও যেমন আন্ডার আর্টিকেল 19(1) এর 6 প্রকার রাইট টু ফ্রিডমের কথা বলা হয়ে থাকে। বাট একটা জিনিস আমরা মনে রাখবো, যে আমরা রাইট ততক্ষণ পর্যন্ত এনজয় করতে পারবো যতক্ষণ না আমরা অন্য কারো রাইট ভায়োলেট করছি বা অন্য কারো ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট করছি। তো এমন কিছু হলেও কিন্তু কারো ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট করা যেতে পারে। ইন দ্য ইন্টারেস্ট অফ শিডিউল্ড ট্রাইবস, আমরা জানি অনেক ক্ষেত্রেই শিডিউল্ড ট্রাইবস এরিয়াতে যাওয়া, সেখানে মুভমেন্ট করাও বারণ করা হয়ে থাকে, সেখানে জমি কেনা বেচাও বারণ করা হয়ে থাকে। অ্যাডভান্সমেন্ট অফ সোশ্যালি অ্যান্ড এডুকেশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস, এ সমস্ত কিছুর ক্ষেত্রে কারো ফান্ডামেন্টাল রাইট রেস্ট্রিক্ট করা যেতে পারে। Originally, the Constitution provided for 7 fundamental rights. প্রথম দিকে আমরা 7 প্রকার ফান্ডামেন্টাল রাইট এনজয় করতে পারতাম, বাট অ্যামেন্ডমেন্টের দ্বারা কিছু ফান্ডামেন্টাল রাইট রিমুভ করা হয়েছে। চলো দেখে নেওয়া যাক এক এক করে ফান্ডামেন্টাল রাইটগুলো কী কী। রাইট টু ইকুয়ালিটি, ফার্স্ট যেটা ফান্ডামেন্টাল রাইট রয়েছে, রাইট টু ইকুয়ালিটি, যেটা আর্টিকেল 14 থেকে 18 মধ্যে ডিসকাশন করা হয়ে থাকে, যেটা সাম্যের অধিকার নামে পরিচিত। রাইট টু ফ্রিডম, অর্থাৎ স্বাধীনতার অধিকার, 19 থেকে 22 নম্বর আর্টিকেল। রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, অর্থাৎ শোষণের বিরুদ্ধে অধিকার, যেটা রয়েছে 23-24-এ। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, অর্থাৎ ধর্মের স্বাধীনতার অধিকার বলা যেতে পারে, আর্টিকেল 25 থেকে 28 পর্যন্ত যেটা রয়েছে। কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, আর্টিকেল 29 এবং 30। রাইট টু প্রপার্টি, আর্টিকেল 31, এবং রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, যেটা আর্টিকেল 32। যখন অরিজিনালি কনস্টিটিউশন ছিল আমাদের, তখন এই 7 প্রকারের ফান্ডামেন্টাল রাইট আমরা এনজয় করতে পারতাম। বাট 44th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1978, এটা তোমরা মনে রাখবে ভালো করে, অনেক পরীক্ষায় এটা এমসিকিউস হিসাবে চলে আসে, বা তোমাদের এইচএসএল এক্সামে এটা খুব ইম্পর্টেন্ট। যে 1998 সালে কত নম্বর 1978 সালে কত নম্বর অ্যামেন্ডমেন্ট হয়েছিল, বা কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে রাইট টু প্রপার্টি রিমুভ করা হয়। তো এই ধরনের কোশ্চেন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামও চলে আসতে পারে। তো 44th Amendment Act 1978, it met our legal rights under Article 301. তাহলে আমরা মনে রাখবো যে রাইট টু প্রপার্টি 44 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 সালে যেটা ছিল, তার মাধ্যমে রাইট টু প্রপার্টি রিমুভ করা হয়, যেটা আর্টিকেল 31-এ প্রিভিয়াসলি ছিল, এবং বর্তমানে এটা কোথায় রয়েছে? রাইট টু প্রপার্টি আর্টিকেল 300A, 300E তে রয়েছে, যেটা পার্ট 12-এ রয়েছে কনস্টিটিউশন। সো অ্যাট প্রেজেন্ট দেয়ার অনলি 6 ফান্ডামেন্টাল রাইটস। তাহলে আমরা কি মনে রাখবো যে এখন কতগুলো ফান্ডামেন্টাল রাইটস রয়েছে? এখন 6টা ফান্ডামেন্টাল রাইটস রয়েছে। এবং রাইট টু প্রপার্টি যেটা, সেটা কি রাইট বলবো? আন্ডার আর্টিকেল 300E এর মাধ্যমে সেটা হচ্ছে লিগাল রাইটস, সেটা এখন কিন্তু ফান্ডামেন্টাল রাইটস নয়। আমরা জানি ফান্ডামেন্টাল রাইট আর্টিকেল 12 থেকে স্টার্ট হয়ে যায়, তবুও 12-এ আর্টিকেল 12-তে কোনো ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে কিছু আলোচনা করা হয়নি। আর্টিকেল 12 ডিসকাস অ্যাবাউট
স্টেট, যে স্টেট কি হবে সে সম্পর্কে আর্টিকেল 12 ডিফাইন করে। এখানে যে নিচে ফলোয়িং সমস্ত পয়েন্টগুলো রয়েছে সেই সমস্তগুলোই কিন্তু স্টেটের আন্ডারে পড়বে। তো এক এক করে দেখে নিই যে স্টেট কি, আর্টিকেল 12 কি ডিফাইন করে স্টেটের ব্যাপারে। দ্য গভর্নমেন্ট অ্যান্ড পার্লামেন্ট, অর্থাৎ সেন্টার যেটা গভর্নমেন্ট হবে, পার্লামেন্ট হবে, সেটা স্টেটের আন্ডারে পড়বে। দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য লেজিসলেচার অফ ইচ অফ দ্য স্টেট, যে সমস্ত রাজ্য রয়েছে ভারতে তাদের যে গভর্নমেন্ট এবং তাদের যেটা লেজিসলেচার অর্থাৎ আইনসভা রয়েছে সেটাও স্টেটের আন্ডারে পড়বে। অল লোকাল অথরিটিস লাইক মিউনিসিপ্যালিটিস, district courts, panchayats, other authorities within territory of India under the constitution, under the control of the government of India, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কন্ট্রোলে যে সমস্ত অথরিটিস রয়েছে তারা আদার্স অথরিটি বলতে পারি, যেমন দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন, ওএনজিসি, এই সমস্ত যারা কোনো লয়ের মাধ্যমে গঠিত হয়েছে। সেম ডেফিনেশন অফ দ্য গিভেন আন্ডার দ্য সেকশন 32 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট তোমরা মনে রাখবে যে 12 নম্বর আর্টিকেল কি ডিফাইন করে আন্ডার স্টেট এবং কি কি স্টেটের আন্ডারে পড়বে এই সমস্তগুলো একবার চোখ বুলিয়ে নেবে। ইভেন আ প্রাইভেট বডি ক্যান বি কল্ড অ্যাজ দ্য স্টেট ইফ it is given service responsibility to perform by the state. তোমরা সিম্পলি মনে রাখবে যে কোনো প্রাইভেট অথরিটিও স্টেটের আন্ডারে পড়তে পারে, স্টেটের ডেফিনেশনের মধ্যে পড়তে পারে যদি সেটার কোনো পাবলিক সার্ভিসের রেসপন্সিবিলিটি যদি তার মধ্যে থাকে, সেটাও কিসের আন্ডারে পড়বে, অর্থাৎ 12 নম্বর আর্টিকেলের আন্ডারে পড়বে, স্টেটের ডেফিনেশনের মধ্যে পড়বে। সিম্পল এটাই, বেশি কিছু ইম্পর্টেন্ট না। রাওয়ান্ডি সেট্টি কেস 1979, তোমরা কেস লটাও মনে রাখবে, এটা সালটাও মনে রাখবে 1979। এই কেসগুলোতে সুপ্রিম কোর্ট ট্রাই টু ডিফাইন আদার্স অথরিটি। সুপ্রিম কোর্ট কি ডিফাইন করে, আদার্স অথরিটি কারা করা হবে এই সম্পর্কে 3টা কন্ডিশন দেয়। ওয়েদার দ্য বডি ইজ কন্ট্রোলিং বাই দ্য স্টেট, যদি কোনো আদার্স অথরিটির বডি যেটা হবে সেটা কন্ট্রোলিং বাই দ্য স্টেট, যদি কন্ট্রোলিং বাই দ্য গভর্নমেন্ট, যদি গভর্নমেন্ট সেটাকে কন্ট্রোল করে সেটা আদার্স অথরিটির আন্ডারে আসবে। ইজ দ্য গভর্নমেন্ট কন্ট্রোলিং আ স্টেট, যদি গভর্নমেন্ট সেটাতে কোনো কন্ট্রোলিং স্টেট থাকে অর্থাৎ গভর্নমেন্টের 50% বেশি শেয়ার থাকে, সেটা কামস আন্ডার আদার্স অথরিটি। ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য বডি সাবজেক্ট টু গভর্নমেন্ট কন্ট্রোল, যদি অ্যাডমিনিস্ট্রেটিভ যেটা বডি হবে সেটা যদি গভর্নমেন্টের কন্ট্রোল আন্ডারে থাকে তাহলে সেটা কিসের আন্ডারে থাকবে, আদার্স অথরিটি। সিম্পল 3টা কন্ডিশন রয়েছে, তোমরা মনে রাখতে পারো। আর্টিকেল 13 কে ডিফাইন করে, ডিফাইন অ্যাবাউট জুডিশিয়াল রিভিউ। দ্য কনসেপ্ট অফ জুডিশিয়াল রিভিউ ইমপ্লিসিটলি গিভেন ইন দ্য কনস্টিটিউশনে এটা ইমপ্লিসিটলি দেওয়া রয়েছে, জুডিশিয়াল রিভিউ ব্যাপারে খুব একটা স্পষ্টভাবে কোথাও দেওয়া নেই। But in the case of fundamental rights, it is given explicitly, that means clearly. কিন্তু যখন ফান্ডামেন্টাল রাইটসের বিষয় সম্পর্কে আসবে তখন সেটা কি রয়েছে, ক্লিয়ারলি ডিফাইন্ড রয়েছে। তাহলে জুডিশিয়াল রিভিউ কি কি হিসাবে নেওয়া যেতে পারে, দ্য লস পাস বাই পার্লামেন্ট, যদি পার্লামেন্ট কোনো ল অর্থাৎ কোনো আইন পাস করে, অর ডিসিশন টেকেন বাই এক্সিকিউটিভ, আর কোনো ডিসিশন যদি এক্সিকিউটিভ নেয় যেমন তুমি অর্ডিন্যান্স বলতে পারো, সেক্ষেত্রে কি করতে পারে পার্লামেন্ট, সেটাকে জুডিশিয়াল রিভিউ করতে পারে। দ্য কনসেপ্ট অফ জুডিশিয়াল রিভিউ হ্যাজ বিন বরোড ফ্রম ইউএসএ। আর জুডিশিয়াল রিভিউ যেটা কনসেপ্ট সেটা কোথা থেকে বড় করা হয়েছে, ইউএসএ থেকে বড় করা হয়েছে। যেমন আন্ডার আর্টিকেল 32 এবং 226 এই আর্টিকেলের মাধ্যমে সুপ্রিম কোর্ট জুডিশিয়াল রিভিউ করতে পারে এবং হাইকোর্ট। জুডিশিয়াল রিভিউ বেনিফিটসটা কি, ইট হেল্প ইভ্যালুয়েশন অফ দ্য কনস্টিটিউশনের ইভ্যালুয়েশনে এটা হেল্প করে, ব্যালেন্স বিটুইন পার্ট 3 অ্যান্ড পার্ট 4। পার্ট 3 এখনও আমরা পুরোটা পড়ে নিই, যেটা ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে ডিফাইন করে, এবং পার্ট 4 অর্থাৎ ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি সম্পর্কে অর্থাৎ নির্দেশমূলক নীতি সম্পর্কে আলোচনা করে। যখন আমরা ডিটেলস পড়বো তখন ব্যালেন্স বিটুইন পার্ট 3 অ্যান্ড পার্ট 4 সম্পর্কেও আলোচনা করবো। সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন, যে কনস্টিটিউশন হচ্ছে সব থেকে সুপ্রিম, কনস্টিটিউশনের উপরে কিছু হতে পারে না, সেই সম্পর্কেও আমাদের যে আর্টিকেল 13 অর্থাৎ জুডিশিয়াল রিভিউ পাওয়ার অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট সেটা ডিফাইন করে। এটার একটা বেনিফিটস। আর রুল অফ ল, যখন আর্টিকেল 14 পড়বো তখন আমরা দেখবো এখানে রুল অফ ল সম্পর্কে অ্যান্ড সেপারেশন অফ পাওয়ার। এখানে যেহেতু আমরা ইন্ডিয়া একটা ফেডারেল কান্ট্রি বলতে পারো,
তো এখানে কি থাকবে, যে সেপারেশন অফ পাওয়ার থাকবে। এটা একটা ইউনিটারি কান্ট্রি না। সেপারেশন অফ পাওয়ারটা কেমন হবে, এখানে জুডিশিয়াল, এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেচার তিনটার কাজ সমস্ত কিছু আলাদা আলাদা থাকবে। তো সেপারেশন অফ পাওয়ার সেটাও এনসিওর করে কে, আর্টিকেল 13। সো এগুলো হচ্ছে আর্টিকেল 13-এর বেনিফিটস। অ্যামেন্ডেবিলিটি অফ ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস ক্যান বি অ্যামেন্ডেবল অর নট। আর্টিকেল 13(2) যেটা ডিফাইন করে, দ্য স্টেট শ্যাল নট মেক এনি ল that takes away or abridges one or more fundamental rights. If it does so, then it shall be called as unconstitutional and void to the extent of such infringement. অর্থাৎ স্টেট বা পার্লামেন্ট কোনো এমন আইন পাস করবে না যেটা কোনো ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করে। যদি এমন কোনো আইন পাস করা হয় তাহলে সেটা কী হবে, আনকনস্টিটিউশনাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। বাট এখানে আমরা দেখব যে ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কিছু ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করে দেয়। এখান থেকে মনে রাখবে ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কবে হয়েছিল, 1951। তাহলে ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যখন কিছু ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করে দেয়, সেই অনুযায়ী শঙ্করি প্রসাদ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস হয় 1951-এ। এই কেসে সুপ্রিম কোর্ট ডিফাইন করে পার্লামেন্ট এনজয়েস টু টাইপ অফ পাওয়ার। একটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট লেজিসলেটিভ পাওয়ার আন্ডার আর্টিকেল 368। এই আর্টিকেল দ্বারা পার্লামেন্ট ক্যান অ্যামেন্ড ইনক্লুডিং ফান্ডামেন্টাল রাইট। সুপ্রিম কোর্ট ডিফাইন করে আর্টিকেল 368-এর মাধ্যমে পার্লামেন্ট কী করতে পারে, ফান্ডামেন্টাল রাইটকেও অ্যামেন্ড করতে পারে। আর সেকেন্ড যেটা পাওয়ার হচ্ছে সেটা হচ্ছে অর্ডিনারি লেজিসলেটিভ পাওয়ার আন্ডার আর্টিকেল 13(2). তোমরা মনে রাখবে এখান থেকে যে পার্লামেন্ট কোন আর্টিকেল দ্বারা কোনো অ্যামেন্ডমেন্ট করতে পারে, তাহলে 368-এর মাধ্যমে কোনো অ্যামেন্ডমেন্ট করা যেতে পারে। আর পার্লামেন্ট দুই ধরনের পাওয়ার এনজয় করে, একটা কনস্টিটিউয়েন্ট লেজিসলেটিভ পাওয়ার আর একটা হচ্ছে অর্ডিনারি লেজিসলেটিভ পাওয়ার। আর সুপ্রিম কোর্ট upheld constitutional validation of first constitutional amendment act. সুপ্রিম কোর্ট বলে যে ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যেটা করা হয়েছিল সেটা একদম ঠিক। উইদাউট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ফান্ডামেন্টাল রাইট ক্যান নট বি ভায়োলেটেড। এবং সুপ্রিম কোর্ট এটাও ডিফাইন করে যে ফান্ডামেন্টাল রাইট যদি চেঞ্জ করতে হয় বা ভায়োলেট করতে হয় তাহলে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করতে হবে। সেটা কোনো অর্ডিনারি লয়ের মাধ্যমে চেঞ্জ করা যাবে না। অর্ডিনারি ল cannot be violated fundamental rights. If it does so, then Supreme Court can declare unconstitutional and void. যদি এরকমটা করা হয় তাহলে সুপ্রিম কোর্ট সেই লটাকে কি করবে, আনকনস্টিটিউশনাল and void ডিক্লেয়ার করবে। তারপরেই আমরা দেখে নেব গোলকনাথ কেস, যেটা 1967-এ হয়েছিল। গোলকনাথ কেসে কি করা হয়, ওভাররুল ইটস আর্লিয়ার ডিসিশন। যেটা আর্লিয়ার ডিসিশন ছিল যে সুপ্রিম কোর্ট বলে যে ফান্ডামেন্টাল রাইটকে চেঞ্জ করা যেতে পারে, ভায়োলেট করা যেতে পারে, কিন্তু গোলকনাথ কেস এটাকে ওভাররুল করে দেয়, এই ডিসিশনটাকে রিফিউজ করে দেয়। আন্ডার আর্টিকেল 368 গোলকনাথ কেসে সুপ্রিম কোর্ট রায় দেয় প্রসিডিওর টু অ্যামেন্ড কনস্টিটিউশন। সুপ্রিম কোর্ট বলে যে 368 আর্টিকেলে শুধু বলা হয়েছে প্রসিডিওর টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন, এখানে কোনো পাওয়ার দেওয়া হয়নি পার্লামেন্টকে যে পার্লামেন্ট অ্যামেন্ড করতে পারে কনস্টিটিউশন। এই আর্টিকেলের মাধ্যমে শুধুমাত্র বলা হয়েছে যে কিভাবে অ্যামেন্ডমেন্ট করা যেতে পারে, কিন্তু এখানে পার্লামেন্টকে কোনো পাওয়ার দেওয়া হয়নি। তাই সুপ্রিম কোর্ট শঙ্করি প্রসাদ কেসকে ওভাররুল করে দেয়। ফান্ডামেন্টাল রাইট ক্যান নট বি অ্যামেন্ডেড। এই গোলকনাথ কেসে বলা হয় যে ফান্ডামেন্টাল রাইটকে অ্যামেন্ডমেন্ট করা যাবে না। ফান্ডামেন্টাল রাইট এনজয়স ট্রান্সেন্ডেন্টাল পজিশন অর ওভাররাইডিং পজিশন। নো অথরিটি ক্যান হ্যাভ দ্য রাইট টু অ্যামেন্ড ফান্ডামেন্টাল রাইটস। অর্থাৎ গোলকনাথ কেসে এটাই বলা হয় যে ফান্ডামেন্টাল রাইটকে অ্যামেন্ডমেন্ট করা যাবে না। অ্যাকচুয়ালি এই সময় গভর্নমেন্ট চাইছিল যে প্রাইভেট পার্স, ব্যাংক ন্যাশনালাইজেশন এবং ল্যান্ড সিলিং এই সমস্ত কিছুকে অ্যাবলিশন করা, অর্থাৎ জমিদারি যে প্রথাটা ছিল, জমিদারি প্রথা, সেটাকে অ্যাবলিশন করা। সেই জন্য কি রাইট টু প্রপার্টি এক সময় ফান্ডামেন্টাল রাইট ছিল আন্ডার আর্টিকেল 31, সেটাকে রিমুভ করতে হবে। সেই জন্যই পার্লামেন্ট আইন পাস করছিল। বাট গোলকনাথ কেসে সুপ্রিম কোর্ট সেটাকে ওভাররুল করে দেয় ইটস আর্লিয়ার ডিসিশন। এরপরে আমরা কি দেখব, যে পার্লামেন্ট আবার কিছু অ্যামেন্ডমেন্ট করে যাতে ফান্ডামেন্টাল রাইটগুলোকে রিমুভ করা যেতে পারে, সেটাকে অ্যামেন্ডমেন্ট করা যেতে পারে। তাহলে আমরা কি দেখব, 24 নম্বর কনস্টিটিউশনাল 24th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971। এটাও তোমরা মনে রাখবে যে 24th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কবে হয়েছিল, সেটা মনে রাখবো কবে, 1971-এ।
এখানে অ্যাড করা হয় আর্টিকেল 368 ক্লজ 2 এবং ক্লজ 3, অর্থাৎ 3 নম্বর ক্লজ অ্যাড করে এখানে অ্যাড করা হয় পাওয়ার টু অ্যামেন্ডমেন্টস, এবং এটাকে আবার পুনরায় লেখা হয় যে পাওয়ার অ্যান্ড প্রসিডিওর টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন। অর্থাৎ আর্টিকেল 368 প্রথমে কি ছিল, প্রসিডিওর টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন, এবার 24th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে ক্লজ 3 অ্যাড করা হয় এটাতে, এবং পুরোটা আবার পুনরায় লেখা হয় পাওয়ার অ্যান্ড প্রসিডিওর টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন if any amendment take place under Article 368 that shall not be applicable to Article 13, এবং এটাও এখানে ডিফাইন করা হয় যে আন্ডার আর্টিকেল 368 এর মাধ্যমে যদি কোনো অ্যামেন্ডমেন্ট করা হয় সেটা আন্ডার আর্টিকেল 13, অর্থাৎ 13-এ যে জুডিশিয়াল রিভিউ ছিল সেটা আন্ডারে আসবে না। এবং এখানে আরেকটা জিনিস অ্যাড করা হয় 13 ক্লজ 4, যে পার্লামেন্ট ক্যান অ্যামেন্ড ফান্ডামেন্টাল রাইটস আন্ডার আর্টিকেল 368। পার্লামেন্ট 368 এর মাধ্যমে অ্যামেন্ডমেন্ট করতে পারে ফান্ডামেন্টাল রাইট, এবং দ্যাটস কুড নট বি চ্যালেঞ্জ আন্ডার আর্টিকেল 13। এবং সেটা 13 ক্লজ 4-এ কি অ্যাড করা হয় যে পার্লামেন্ট 368 এর মাধ্যমে ফান্ডামেন্টাল রাইট অ্যামেন্ড করতে পারে, এবং এটাকে চ্যালেঞ্জ করা যাবে না আর্টিকেল 13 এর মাধ্যমে। আশা করি বুঝতে পারছো তোমরা। যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আরেকবার রিপিট তোমরা এই জিনিসটা দেখে নেবে, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। যখনই পার্লামেন্ট অ্যামেন্ডমেন্ট করে দিল, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়ে গেল, সেই অনুযায়ী আবার আমরা দেখব কি কেশবনাথ ভারতী কেস ভার্সেস স্টেট অফ কেরালা 1973। এখানে তোমরা ডেটটা মনে রাখবে, 24শে এপ্রিল। কবে হয়েছিল? 1973 24শে এপ্রিল, কেশবনাথ ভারতী কেস। এখানে একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট আমরা দেখব, যেখানে ডক্ট্রাইন অফ বেসিস স্ট্রাকচারটা ইনোভেটেড করা হয়। এখানে 13 জাজের একটা বেঞ্চ ছিল, যেখানে 7:6 রায় হয়, যেটা আজ পর্যন্ত সব থেকে বড় বেঞ্চ বলতে পারো সুপ্রিম কোর্টের। এখানে 24th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যেটা অ্যাক্ট হয়েছিল সেটাকে ভ্যালিড বলা হয়, কনস্টিটিউশনাল ইট ওয়াজ ভ্যালিড। সুপ্রিম কোর্ট সেড পার্লামেন্ট ক্যান অ্যামেন্ড এনি পার্ট অফ দ্য কনস্টিটিউশন। সুপ্রিম কোর্ট কি ডিফাইন করে যে পার্লামেন্ট যে কোনো পার্ট অ্যামেন্ড করতে পারে, বাট সুপ্রিম কোর্ট ইনোভেটেড ডক্ট্রাইন অফ বেসিক স্ট্রাকচার, এমন কিছু স্ট্রাকচার দ্যাট ক্যান নট বি চ্যালেঞ্জ ইন দ্য কোর্ট অফ ল। এমন কিছু জিনিস যেটাকে কোর্ট অফ লয়ে চ্যালেঞ্জ করা যায় না, এমন কিছু স্ট্রাকচার এখানে ইনোভেটেড করা হয় সুপ্রিম কোর্টের মাধ্যমে। যেমন বেসিক স্ট্রাকচারের যদি এক্সাম্পল আমি দিই তাহলে কি কি হবে, যেমন ফেডারেলিজম বলতে পারো, ম্যান্ডেট টু ফর্ম ওয়েলফেয়ার স্টেট, সেকুলারিজম, সোশ্যালিজম, রুল অফ ল ইটসেট্রা আর দ্য এক্সাম্পল অফ বেসিক স্ট্রাকচার অফ আওয়ার কনস্টিটিউশন। যখন পার্লামেন্ট দেখলো যে ফান্ডামেন্টাল রাইটকে অ্যামেন্ড করা যেতে পারে, সেই জন্য পার্লামেন্ট আবারও অ্যামেন্ডমেন্ট শুরু করে দেয়, যেটা আমরা দেখব 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। এখানে কি করা হয়, আর্টিকেল 13 ক্লজ 368 ক্লজ 4 অ্যাড করা হয়, শ্যাল নট বি কল্ড ইনটু কোশ্চেন ইন দ্য কোর্ট অফ ল ইফ পার্লামেন্ট অ্যামেন্ড এনি পার্ট অফ দ্য কনস্টিটিউশন। অ্যাকচুয়ালি এখান থেকে কি করা হয় যে জুডিশিয়াল রিভিউ পাওয়ারটা সেটাকেও স্ন্যাচ করার চেষ্টা করা হয় পার্লামেন্টের দ্বারা অ্যামেন্ডমেন্টের মতো। আবার আর্টিকেল 368 ক্লজ 5 অ্যাড করা হয়, এবং নো লিমিটেশন অন পার্লামেন্ট টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন। এবং এখান থেকে এক তো জুডিশিয়াল রিভিউ যেটা পাওয়ার সুপ্রিম কোর্টের সেটাও স্ন্যাচ করে নেয়, সেটাও ছিনিয়ে দেয় এই আর্টিকেল অ্যাডের মাধ্যমে। আরেকটা কী করা হয়, সে আনলিমিটেড বার অর্থাৎ অসংখ্যবার পার্লামেন্ট ফান্ডামেন্টাল রাইট অ্যামেন্ড করতে পারে, অর্থাৎ নো লিমিটেশন অন পার্লামেন্ট টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন, অর্থাৎ কনস্টিটিউশন অ্যামেন্ডের লিমিটেশনটাকেও বাড়িয়ে দেওয়া হয়। ফাইনালি আমরা কি দেখবো, মিনার্ভা মিল কেস 1980। এটাও খুব একটা ইম্পর্টেন্ট কেস, তোমরা মনে রাখবে। যেখানে 42nd যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল 1976-এ, এটাকে কনস্টিটিউশনাল ভ্যালিড করা হয়, এবং সুপ্রিম কোর্ট স্ট্রাক ডাউন আর্টিকেল 368 ক্লজ 4 and 5। দ্যাট মিনস এটাকে কি করা হয়, স্ট্রাক ডাউন মানে কি, এটাকে আনকনস্টিটিউশনাল অ্যান্ড ভয়েড করা হয়, অর্থাৎ নাল অ্যান্ড ভয়েড করা হয়। সুপ্রিম কোর্ট সেড জুডিশিয়াল রিভিউ ইজ দ্য পার্ট অফ বেসিক স্ট্রাকচার। তোমরা এটা মনে রাখবে যে কোন কেসের মাধ্যমে যে জুডিশিয়াল রিভিউ ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ কনস্টিটিউশনে, এটা সুপ্রিম কোর্ট ডিফাইন করে। তাহলে মনে রাখবো মিনার্ভা মিল কেস 1980। তাহলে প্রেজেন্ট স্ট্যান্ডটা কি, যে পার্লামেন্ট কোনো ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট করতে পারে না,
তাহলে প্রেজেন্ট স্ট্যান্ডটা হলো যে পার্লামেন্ট ক্যান অ্যামেন্ড এনি পার্ট অফ দ্য কনস্টিটিউশন প্রোভাইডেড ইট ডাজ নট ডিস্ট্রয় বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। পার্লামেন্ট অ্যামেন্ড করতে পারে, কিন্তু অ্যামেন্ডমেন্ট এমনভাবে হবে যাতে এটা বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট না করে। আর বেসিক স্ট্রাকচার হচ্ছে দোজ ভ্যালিউস অফ হুইচ কনস্টিটিউশন এডিফাইস অর স্ট্রাকচার রেস্ট, এমন কিছু ভ্যালিউস যার মাধ্যমে অর্থাৎ বলতে পারো কনস্টিটিউশনের যেটা সিট ধারা। তাহলে বেনিফিটস কি, জুডিশিয়াল রিভিউয়ের বেনিফিটসটা কি কি সেটা দেখে নিই। এনসিওর হেলদি ফাংশনিং অফ ডেমোক্রেসি, সেটা হেলদি ফাংশনিং অফ ডেমোক্রেসিকে এনসিওর করা। ব্যালেন্স among three organs, legislature, executive and judiciary, and balance between part 3 and 4 help greatly in the evaluation of the constitution. অলরেডি এগুলো আমরা দেখলাম, আশা করি সবাই বুঝতে পারলে। যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টের মধ্যে অবশ্যই তোমরা জানাবে। আশা করি বুঝতে পারলে। আজকে ফান্ডামেন্টাল রাইটসে ইন্ট্রোডাকশন দিলাম। নেক্সট ভিডিও আমরা আলোচনা করব যে রাইট টু ইকুয়ালিটি সম্পর্কে, আর্টিকেল 14 to 18 এক এক করে আমরা ফান্ডামেন্টাল রাইটসে আদার্স পার্টগুলো আলোচনা করব। কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আর এখানে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, দ্যাট ইজ APJEC। এই টেলিগ্রামে আমরা ডেলি বেসিসে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস সিরিজ রান করছি। তোমরা এখানে জয়েন করে সেখানে পার্টিসিপেট করতে পারো। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আনতে চলেছি, সো স্টে টিউন ফর দ্য নেক্সট ওয়ান। থ্যাংক ইউ।